আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি যেই টপিকটি আমাদের শুধুমাত্র এসএসসি, এইচএসসি, রাইটিং স্কিল ডেভেলপমেন্ট এর জন্যই নয়, বরং যখন আমরা ভর্তি পরীক্ষায় বসি, মোস্ট কনফিউজিং কিছু বিষয় আমাদেরকে খুব সহজে ক্লিয়ার করতে সহযোগিতা করবে। আজকে আমরা শিখব অর্ডার অফ অ্যাডজেক্টিভস। আমরা অ্যাডজেক্টিভকে সবাই চিনি যে সকল ওয়ার্ড কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে থাকে। অপরদিকে আমরা নাউন বলতে বুঝে থাকি সাধারণত যেই সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাদেরকে। এখন আমরা কোনো একটা ইংরেজি বাক্য লেখার সময় এই সকল নাউনকে ডেসক্রাইব করার জন্য বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য একাধিক অ্যাডজেক্টিভকে ব্যবহার করে থাকি। কিন্তু কোন নিয়ম অনুসরণ করলে আমরা বাক্যটিকে সঠিকভাবে লিখতে পারবো বা বাক্যটির কাঙ্ক্ষিত অর্থটি প্রকাশিত হবে, আজকের আলোচনায় আশা করব এই সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি বলছিলাম যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করে, বেশিরভাগ সময় ভর্তি পরীক্ষার ইংরেজি যে বিষয়টা নিয়ে আমরা ভর্তি পরীক্ষায় কনফিউজড হই সেটা হচ্ছে আমাদের নিচে 4টা সেন্টেন্স দেয়া থাকে এবং বলা হয়ে থাকে নিচের কোন বাক্যটি সঠিক সেটাকে আইডেন্টিফাই করতে। কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই, বাক্য 4টা একই রকম হয়ে থাকে কিন্তু অ্যাডজেক্টিভগুলোর জায়গা কিছুটা বিচ্যুত হয়ে থাকে বা জায়গাটা অদল বদল হয়ে থাকে ওয়ার্ডগুলোর সাথে, যার ফলে অর্থগুলো একরকম লাগলেও কোথাও একটা কনফিউজিং ম্যাটার ইস্যু করে এবং আমরা বেশিরভাগ সময়ই এই জায়গাতেই ভুল করে থাকি, যার ফলে কিন্তু ভর্তি পরীক্ষায় আমাদের কাট মার্কসে সেই বিষয়টা কাটা চলে যায়। অপরদিকে যখন আমরা রাইটিং স্কিলের ডেভেলপমেন্টের জন্য বারবার বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি বা বারবার আমরা ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে চিন্তা করি, তখন আমাদের মনে রাখতে হবে যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমরা গঠন করতে যাই বা আমরা যখন একটু লং টার্মে কোনো সেন্টেন্সকে লিখতে যাই, তখন আমরা কি করে থাকি, বেশিরভাগ সময় কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে যাই এবং সেই অতিরিক্ত তথ্য প্রদান করতে গেলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। কিন্তু কোন নিয়ম মেনে আমরা অ্যাডজেক্টিভগুলোকে বসাবো, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে আমরা তো বুঝেছিলাম যে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে প্রকাশ করবে। তাহলে এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোর ক্রমানুসারটা কেমন হবে যার ফলে ইংরেজি বাক্যটি সঠিক হবে, আজকে আমরা এই বিষয়টিকেই বিস্তারিত আলোচনায় তুলে ধরব। বোর্ডে অলরেডি আমি একটা চার্ট লিখেছি এবং এই চার্টটা যদি আমরা মেইনটেইন করি, আশা করি ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের এই অর্ডারটা নিয়ে আমাদেরকে আর কখনোই ভুল করতে হবে না। অর্ডার অফ অ্যাডজেক্টিভস আমি এখানে কতগুলো ক্রাইটেরিয়া লিখেছি, সেগুলো হচ্ছে ডিটারমাইনার, অবজারভেশন, ফিজিক্যাল ডেসক্রিপশন, অরিজিন, ম্যাটেরিয়াল, কোয়ালিফায়ার এবং নাউন। এখন আসি এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে। যখন আমরা কোনো একটা নাউনকে ডেসক্রাইব করার জন্য একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সেই ক্ষেত্রে বাক্য গঠনের স্বার্থে আমরা ওয়ার্ডগুলোকে এই ক্রমানুসারে সাজাবো। অর্থাৎ প্রথমেই আসবে ডিটারমাইনার। আমরা ডিটারমাইনার বলতে কোনগুলোকে বুঝে থাকি, আর্টিকেলগুলোকে বুঝে থাকি, যেমন এ, অ্যান, দা, যেগুলো কোনো একটি বস্তু বা কোনো ব্যক্তির সংখ্যাকে সুনির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য সহযোগিতা করে। এর পাশাপাশি আমরা হার, আওয়ার, দোজ, দ্যাট, সেভারেল, সাম এই ধরনের প্রোনাউনগুলো দিয়েও কিন্তু ঠিক একই কাজ করে থাকি এবং যেগুলোকে আমরা ডিটারমাইনার হিসেবে ব্যবহার করি। তাই আমরা যখন কোনো বাক্যের মধ্যে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তার মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটাকে বসাবো সেটা হচ্ছে ডিটারমাইনার। সেকেন্ড ওয়ান হচ্ছে অবজারভেশন বা আমরা বলে থাকি অপিনিয়ন। আমি যে বিষয়টাকে অবজার্ভ করব বা আমি যে বিষয়টাকে দেখব, সেটা নিয়ে যে আমার অপিনিয়নটা হবে, সেই সকল শব্দ আমরা যেইগুলো দিয়ে প্রকাশ করে থাকি মনোভাবের মাধ্যমে বা আমাদের মনোভাবগুলোকে যে সকল ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করে থাকি যা অবজারভেশন বা অপিনিয়নকে এক্সপ্রেস করে, ডিটারমাইনারের পরে আমরা সেই শব্দগুলোকে বসাবো, যার মধ্যে যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি বিউটিফুল, এক্সপেন্সিভ, গর্জিয়াস অথবা ডিলাবেটেড অথবা ডেলিশিয়াস, এই ধরনের শব্দগুলো কিন্তু বসে যায়। দ্যাট মিনস আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে ডিটারমাইনারের পরে এই অবজারভেশন অথবা অপিনিয়ন সূচক যে ওয়ার্ডগুলোকে আছে সেগুলোকে ব্যবহার করে থাকি। থার্ড স্টেজে আমরা পাবো ফিজিক্যাল ডেসক্রিপশন। ফিজিক্যাল ডেসক্রিপশন কি, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর যে আকৃতি আছে, এই আকৃতি বিষয়ক যে শব্দগুলো আছে বা তার ফিজিক্যালি বোঝানোর জন্য আমরা যে সকল শব্দাংশগুলোকে ব্যবহার করে থাকি বা শব্দগুলোকে ব্যবহার করে থাকি তারা ব্যবহৃত হবে। এর মধ্যে আমরা পেয়ে থাকবো সাইজ, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা আমরা সেই নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সুনির্দিষ্ট কোনো সাইজকে তুলে ধরবো সেই শব্দগুলো। এরপরে আসবে শেপ,
মানে আমি যে ব্যক্তি বা বস্তুকে নিয়ে আলোচনা করছি তার যদি সুনির্দিষ্ট কোনো শেপ থেকে থাকে, সেই শেপ সূচক যে ওয়ার্ডগুলো আছে আমরা সেটাকে ব্যবহার করব। এবং সাইজ, শেপ, এরপরে আসে যেটা, সেটা হচ্ছে এইজ, এবং তারপরে আসে কালার। দ্যাট মিনস ফিজিক্যাল ডেসক্রিপশনের জায়গায় আমরা এই 4টে টার্মকে নিয়ে আসি, সাইজ, শেপ, এইজ এবং কালার, যেটা দ্বারা সাইজ দ্বারা আমরা কোনো একটা ব্যক্তি বা বস্তুর সুনির্দিষ্ট সাইজটা কেমন হয়ে থাকে, তার উচ্চতা কেমন হয়ে থাকে, অপরদিকে শেপ দ্বারা তার আকৃতিটা কেমন, সেই বিষয়টাকে আমরা তুলে ধরি। এইজ দ্বারা যে আমি ব্যক্তি বা বস্তুর সম্পর্কে, সেটা স্থায়িত্বকাল বা সেই ব্যক্তির বয়স সম্পর্কে আমরা যে তথ্যটাকে দিয়ে থাকি, সেই এইজ সূচক শব্দগুলো ব্যবহৃত হয়। এবং লাস্ট অফ অল ফিজিক্যাল ডেসক্রিপশনে আমরা ব্যবহার করি হচ্ছে কালার। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের কোনো বাক্যে তো আমরা সবগুলো ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি টার্মগুলো একই থাকবে, ক্রমানুসার একই থাকবে, শুধুমাত্র যেটা নেই সেই টার্মটা স্কিপ করে পরবর্তী টার্মটা বসে যাবে, কিন্তু সিকোয়েন্সটা কিন্তু আমার একই থাকবে। আমি কিছুক্ষণের মধ্যে কিছু উদাহরণ দিব, আশা করি সেই উদাহরণগুলো দেখলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেমন আমরা সাইজের পরে শেপ, শেপের পরে এইজ এবং এইজের পর কালার বোঝালাম, এবং যেটা ফিজিক্যাল ডেসক্রিপশনকে বোঝাতে আমাদের সহযোগিতা করে, এরপরে আমরা এই যে অ্যাডজেক্টিভের ক্রমানুসারটা শিখছিলাম, তারপরেই আসবে অরিজিন। অর্থাৎ আমি যদি এমন কোনো বস্তু সম্পর্কে আলোচনা করি যার উৎপত্তি স্থল বা উৎপত্তি স্থান বা উৎপত্তির জায়গা বা সময়সূচি এই ধরনের কোনো কিছুকে নির্দেশ করে, তাহলে ফিজিক্যাল ডেসক্রিপশনের পরেই আসবে সেই অরিজিন নামক শব্দগুলো। এরপরে আমরা যেটা বসাই সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, অর্থাৎ আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি তার ম্যাটেরিয়ালটা কি। যেহেতু আমি পূর্বে অরিজিন নিয়ে আলোচনা করেছি, তাহলে পরবর্তী স্টেপেই কিন্তু আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে যে ওয়ার্ডটাকে ব্যবহার করা সেটিকে করব। এবং এরপরে আসবে কোয়ালিফায়ার, এবং তারপরে আসবে নাউন। যে নাউনটাকে ডেসক্রাইব করার জন্য আমরা এতগুলো অ্যাডজেক্টিভকে ব্যবহার করেছি, সর্বশেষে বসবে কিন্তু সেই নাউন। দ্যাট মিনস কোনো একটা ইংরেজি বাক্যে আমরা যদি অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে চাই একের অধিক সংখ্যক, সেই ক্ষেত্রে আমাদের ক্রমানুসারটা হবে ডিটারমাইনার, observation or opinion, physical description, এবং there will be size, shape, age and color. Then we will write the word about origin, material, qualifier and noun. এবং এখানে আমি কিছু উদাহরণ লিখেছি। উদাহরণগুলো যেমন ডিটারমাইনার হিসেবে কোনগুলোকে ব্যবহার করতে পারি ইতোমধ্যে আমি সেগুলো বলেছি। অবজারভেশনের ক্ষেত্রে আমরা আমাদের অপিনিয়ন প্রকাশ করার জন্য সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে সাধারণত এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করি, বা এর চাইতেও ভিন্ন ভিন্ন ভোকাবুলারি তো কোনো শেষ নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যেইগুলো মূলত আমাদের অবজারভেশন অথবা অপিনিয়ন প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকব, ডিটারমাইনারের পরে সেই সকল শব্দগুলোকে আমরা কিন্তু ব্যবহার করব। এরপরে আসবে ফিজিক্যাল ডেসক্রিপশনের সাইজ। যেমন সাইজ বলতে আমরা বিগ, বড়, তার আকৃতিটা কেমন, সে বড়, অথবা লিটল, ছোট, এনর্মাস, বিপুল সংখ্যক। তার মানে হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশনের প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে সাইজ। দেন শেপ, যেমন আমি যদি বলি লং স্টেমড, অথবা যদি বলি শর্ট, যদি বলি আমি স্কোয়ার। শর্ট এবং স্কোয়ার এগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি, সেই বস্তুটির যে সুনির্দিষ্ট শেপটা আছে সেই সব সম্পর্কে জানতে পারছি। অপরদিকে এইজ তো খুবই সহজ, যেমন আমরা ওল্ড, অ্যান্টিক, ইয়াং এই ধরনের শব্দগুলো দ্বারা সাধারণত সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুর বয়স সীমাটাকে বুঝিয়ে থাকি। তাহলে আমরা কি করব, শেপের পরে এইজটাকে বোঝাবো। এবং এরপরে আসে কালার। কালারের ক্ষেত্রে আমরা কোনগুলো ব্যবহার করি, তো খুব সহজ, রেড, ব্ল্যাক, পিঙ্ক, ইয়েলো, পার্পল এক্সেট্রা, যে কোনো রং বোঝানোর জন্য আমরা যে শব্দগুলোকে ব্যবহার করি। এরপর অরিজিন, যেমন ইটালিয়ান, ইটালি থেকে উৎপত্তি বলে আমরা সেই বস্তুটাকে ইটালিয়ান বলে থাকি। অপরদিকে আমি বলছি ইংলিশ, তার মানে আমরা কি সেই ইংরেজদের ইন্ডিকেট করছি। আমেরিকান, আমেরিকাতে উৎপত্তি। থাই, আমরা তাহলে সুনির্দিষ্ট কোনো জায়গাকে তার উৎপত্তি স্থল হিসেবে নির্দেশ করছি। অপরদিকে ম্যাটেরিয়াল, যেটাকে আমরা দ্রব্য বুঝে থাকি, যেমন সিলভার, সিল্ক, উডেন, কাঠ হতে তৈরি বলে এটাকে উডেন, আবার সিল্ক থেকে তৈরি বলে আমরা সেই বিষয়টাকে সরাসরি সিল্ক দিয়ে ইন্ডিকেট করছি। হেভি ম্যাটেরিয়াল হিসেবে এখানে সিলভার আছে, তার মানে অরিজিনের পরে ম্যাটেরিয়ালের শব্দ হিসেবে আমরা এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করি। ঠিক একইভাবে কোয়ালিফায়ার হিসেবে টোরিং, হ্যাট, হান্টিং, বাস্কেটবল এই ধরনের শব্দগুলোকে আমরা নির্দেশ করি। এবং নাউন হিসেবে তো যে কোনো শব্দের নাম যখন বোঝানো হয় তখন তারা নাউন হয়ে যায়। যেমন আমি এখানে কিছু লিখেছি, কার মানে গাড়ি, মিরর, আয়না, রোজেস গোলাপগুলো, হেয়ার চুল, শিপডগ, বক্সাস, কেবিন, প্লেয়ার্স, ফুড এক্সেট্রা। এখন আমি যদি এইখানে যে উদাহরণগুলোকে লিখেছি ওয়ার্ড আকারে, যে কোনগুলো অবজারভেশন অথবা কোনগুলো অরিজিন, এগুলো দিয়ে যদি আমি একটা শর্ট সেন্টেন্স
খেয়াল করি তাহলে দেখা যাবে কি এ বিউটিফুল ওল্ড ইটালিয়ান টুরিং কার। তার মানে কি একটা সুন্দর পুরনো ইটালিয়ান টুরিং কার সম্পর্কে কিন্তু আমি এখানে বলছি। তার মানে আমি এই কারটাকে ডেসক্রাইব করতে যে কয়টি আছে, একটি আছে। কেমন সেটা? সুন্দর। আমি অবজার্ভ করেছি এটা কেমন, এটা অনেক পুরনো, যার বয়স সীমাকে নির্দেশ করা হচ্ছে। এর উৎপত্তিটা কোথায়? গাড়িটার ইটালিয়ান, এবং এটা কোন কাজে ব্যবহৃত হয়? টুরিং। তার মানে এ বিউটিফুল ওল্ড ইটালিয়ান টুরিং কার। আমি কিন্তু এই কারটাকে বিশ্লেষণ করার জন্য একাধিক অ্যাডজেক্টিভকে ব্যবহার করেছিলাম, কিন্তু আমি এই রুলসটা ফলো করে প্রথমে ডিটারমাইনার, এরপর অবজারভেশন, যেহেতু সাইজ এবং শেপ আমি উল্লেখ করিনি তাই সরাসরি বসে গেছে এইজ, এরপরে অরিজিন, ম্যাটেরিয়াল এখানে উল্লেখিত নেই তাই কোয়ালিফায়ার এবং নাউন দিয়ে কিন্তু আমি এই শব্দাংশটাকে শেষ করেছি। ঠিক একইভাবে আমি যদি পরবর্তী উদাহরণের দিকে তাকাই, অ্যান এক্সপেন্সিভ অ্যান্টিক সিলভার মিরর। তার মানে আমি বলছি কি একটা দামি অ্যান্টিক সিলভারের মিরর। তার মানে কি এখানে আমার একটি, কেমন দ্রব্যটি? দামি, অ্যান্টিক মানে অতি পুরনো, কিসের তৈরি? এটা সিলভারের তৈরি, এবং বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা মিরর। তাহলে পূর্বের সেন্টেন্সটাতে আমি যেমন ম্যাটেরিয়াল ইউজ করিনি কিন্তু এখানে ম্যাটেরিয়াল করেছি, আবার আগের সেন্টেন্সটাতে আমি কোয়ালিফায়ার ইউজ করেছিলাম কিন্তু এখানে করিনি। কিন্তু আমি যেইভাবেই বসাইনি কেন অ্যাডজেক্টিভটা, আমি কিন্তু এই সিকোয়েন্সটাকে ফলো করেছি। দ্যাট মিনস প্রথমে ডিটারমাইনার, অবজারভেশন, যেহেতু সাইজ শেপ নেই আমি সরাসরি এইজ বসিয়েছি, অরিজিন এখানে উল্লেখিত নেই আমি সরাসরি ম্যাটেরিয়াল বসিয়েছি, কোয়ালিফায়ার নেই, তার পরবর্তীতে বসে গেছে কি? একটি নাউন। দ্যাট মিনস আমি একটা সেন্টেন্সের মধ্যে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতেই পারি, কিন্তু এই সিকোয়েন্সটা আমাদের কোনোভাবেই ভুল করা যাবে না। যেমন আমি এরপরে বললাম 4 গর্জিয়াস লং স্টিমড রেড সিল্ক রোজেস। আবার আমি বলতে পারি হার শর্ট ব্ল্যাক হেয়ার। আবার বলতে পারি আওয়ার বিগ ওল্ড ইংলিশ শিপডগ, অথবা দোজ স্কোয়ার উডেন হ্যাট বক্সেস, দ্যাট dilapidated little hunting cabin, অথবা several enormous young American basketball players, অথবা some delicious Thai food. That means whenever আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভকে একটা নাউনকে বিশেষায়িত করার জন্য ব্যবহার করব, অবশ্যই আমাদের এই ক্রমানুসারটাকে মনে রাখতে হবে। যদি আমরা এই ক্রমানুসারটা না মনে রাখি তাহলে কিন্তু অর্থের ক্ষেত্রে অনেক বড় একটি অসঙ্গতি দেখা দিবে এবং সেই ইংরেজি বাক্যটাকে তখন ভুল ধরা হবে, কারণ সেখানে কিন্তু অর্ডার অফ অ্যাডজেক্টিভের ভুল চিহ্নিত করা হবে। তাই যখনই আমরা কোনো পরীক্ষার সময় এই ধরনের নৈবত্তিক অথবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা এমসিকিউ গুলোকে চিহ্নিত করতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমি টেন্স অথবা আমি পার্সন এইগুলোর পাশাপাশি এই অর্ডার অফ অ্যাডজেক্টিভটা আমার ক্লুগুলোর মধ্যে ঠিক আছে কিনা সেই বিষয়গুলোর প্রতি আরো বেশি লক্ষ্য রাখা। এবার আমি কিছু উদাহরণ দিব এবং সেই উদাহরণগুলো দিয়ে এই যে আমি বিষয়টাকে বোঝালাম সেটাকে আরেকটু ক্লিয়ার করে দিব। আশা করি তাহলে বুঝতে আমাদের আরেকটু বেশি সহজ হবে। তাহলে আমি যে নিয়মগুলো বলেছিলাম অর্ডার অফ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এখন আমরা কিছু উদাহরণ দেখব এবং সেই উদাহরণগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো কিভাবে এই নিয়মটি কিন্তু সকল ইংরেজি বাক্যের ক্ষেত্রে ফলপ্রসূ হয়ে থাকে। প্রথমে আসা যাক 1 নং বাক্যটির ক্ষেত্রে, এ ওয়ান্ডারফুল ওল্ড ইটালিয়ান ক্লক। কি বলা হয়েছে? এ ওয়ান্ডারফুল ওল্ড ইটালিয়ান ক্লক। তার মানে কি খুব চমৎকার ইটালিয়ান পুরাতন একটি ঘড়ি। তাহলে আমি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান্ডারফুল, ওল্ড এবং ইটালিয়ান তিনটাকে ব্যবহার করেছি, কিন্তু কোন ক্রমানুসারে ব্যবহার করেছি? অবশ্যই প্রথমে আমি আমার অপিনিয়ন দিয়েছি, এরপরে বসিয়েছি এইজ এবং সবার শেষে বসেছে অরিজিন। যেহেতু এরপরে আর কোনো ক্রাইটেরিয়া এখানে নেই তাহলে এই তিনটা ক্রমানুসার বসেই কিন্তু ইংরেজি বাক্যটি সুসম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে 2nd নাম্বার সেন্টেন্সে এ বিগ স্কোয়ার ব্লু বক্স। কি বলা হয়েছে? একটি বড় স্কোয়ার শেপের নীল রঙের একটি বাক্স। তাহলে এখানে প্রথমে আমি ডাইমেনশনকে ব্যবহার করলাম বিগ দ্বারা এবং পরবর্তীতে শেপ হিসেবে পেয়েছি কাকে? আমি স্কোয়ার, এবং কালার হিসেবে পেয়েছি কি? আমি ব্লু। কিন্তু এই বাক্যটা কিন্তু আমি কখনোই বলতে পারতাম না এ স্কোয়ার বিগ ব্লু বক্স, তাহলে কিন্তু বাক্যটা অর্ডার অফ অ্যাডজেক্টিভের ভুলে পড়ে যেত এবং বাক্যটা কিন্তু বেঠিক হয়ে যেত। তাহলে আমাদের মনে রাখতে হবে কি প্রথমে ডাইমেনশন, এরপরে শেপ এবং এরপরে বসবে কি? কালার, এবং এই ক্রম অনুসারে আমরা ইংরেজি বাক্যে অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করব।
একইভাবে 3rd নম্বর সেন্টেন্স আমি বলেছি ডিসগাস্টিং পিঙ্ক প্লাস্টিক অর্নামেন্ট, এবং এই ডিসগাস্টিং দ্বারা আমি আমার মন্তব্য বা মতামতকে প্রকাশ করছি, যেটা কিনা হচ্ছে অপিনিয়ন। পিঙ্ক দ্বারা আমরা সেই বস্তুটির কালারকে নির্দেশ করছি, এবং প্লাস্টিক বলতে আমরা ম্যাটেরিয়ালকে নির্দেশ করছি। যেহেতু আমরা এই বাক্যটিতে 3 ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তাই আমরা সেই পূর্বের ক্রমানুসারে প্রথমে অপিনিয়ন, দেন কালার এবং লাস্ট অফ অল ম্যাটেরিয়ালকে ইউজ করেছি। 4th নম্বর সেন্টেন্স আমি বলেছি অ্যান অ্যামাজিং নিউ আমেরিকান মুভি, যে চমৎকার একটি নতুন আমেরিকান মুভি। তাহলে আমি মুভিটি দেখে মতামত দিয়েছি কি, সেটা হচ্ছে অ্যামেজিং, তাহলে এটা কি করছে, এটা অপিনিয়নকে নির্দেশ করছে। নিউ অর্থাৎ তার সময়সীমা, এটা পুরাতন কোনো মুভি না, নতুন মুভি, তাই এটা এইজকে ইন্ডিকেট করছে। এবং কোন দেশের মুভি এটা, আমেরিকান, তাহলে এটা অরিজিনকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে অপিনিয়ন, এইজ এবং অরিজিন এই 3টি ক্রমানুসার কিন্তু ফলো হয়েছে ইংরেজি বাক্যটির ক্ষেত্রে। লাস্ট অফ অল আই বট আ পেয়ার অফ ব্ল্যাক লেদার শুজ, তাহলে আমি কি রঙের জুতো কিনেছিলাম, ব্ল্যাক, এটা কি করছে, কালারকে ইন্ডিকেট করছে, এবং লেদার ম্যাটেরিয়ালকে ইউজ করছে, যে চামড়ার জুতা কিনেছি, আমি এক জোড়া কালো রঙের চামড়ার জুতো কিনেছি। তাহলে এই 5টি বাক্য দ্বারাই আমরা বুঝতে পারছি যখনই আমরা কোনো ইংরেজি বাক্যে একাধিক অ্যাডজেক্টিভকে ব্যবহার করব, যে ক্রমানুসারটা আমি শেখালাম সেই ক্রমানুসার অনুযায়ী কিন্তু সর্বদা অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয়। আশা করি এই বিষয়টাকে খুব ভালোভাবে সকলে মাথায় রাখবে, এবং যাতে করে পরীক্ষার সময় বা রাইটিংয়ের ক্ষেত্রে এই ধরনের ভুল থেকে আমরা দূরে থাকতে পারি, সেই বিষয়টাকে অবশ্যই আমাদের সচেতনতার সাথে মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।